সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় নির্বাচনী রোডম্যাপ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন হেলেন জেরিন খান, সাবেক এমপি, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর ফয়জুল হক, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব। আপনাদের দুজনকেই শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। হেলেন আপা, আপনার কাছেই আমি আসতে চাই। শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূস যে ভাষণটি দিয়েছেন, এবং সেখানে মোটামুটি স্পষ্টতভাবে বলেছেন যে 2025-এর শেষার্ধে অথবা 2026-এর প্রথমার্ধে আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা করা যেতে পারে। ইভেন এখান থেকে আপনাদের যে প্রতিক্রিয়াটা আপনারা জানিয়েছেন, আপনাদের দল থেকে আপনারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি, আপনারা ক্লিয়ার একটা স্পেসিফিক রোড ম্যাপ চাচ্ছেন। আসলে কি আপনারা কি খুব তড়িঘড়ি করার চেষ্টা করছেন, নাকি আসলে যদি সম্পূর্ণভাবে আমাদের সংস্কারগুলো না হয় তাহলে কি এখান থেকে একটা রাজনৈতিক সংকট হওয়ার সম্ভাবনা থেকেই থাকে কিনা? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এসছেন তাকে, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকের যে আলোচনার বিষয় এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে তাদের প্রত্যেকেই মনে হয় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। এবং রোড ম্যাপ নিয়ে যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেই জায়গাটায় সবাই আমার মনে হয় দৃষ্টি নিবন্ধন রাখছে যে কি হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। যদিও 2008 সালে একটা নির্বাচন হয়েছিল, আমরা জানি, আমরা জাতীয়তাবাদী দলের যারা নেতা কর্মী সমর্থক, আমরা জানি যে সেই নির্বাচনটিও কি হয়েছিল। এবং শুধু বাংলাদেশ না, আমি মনে করি সচেতন নাগরিক সকলেই জানে, আরও বিশেষ করে জানে যে প্রণব মুখার্জি তার বই যে লিখেছিলেন সেখানে কিন্তু তিনি বিস্তারিত লিখে গিয়েছেন, সেটা থেকেও কিন্তু স্পষ্ট হয়েছে। এবং প্রাত এই ফ্যাসিস্ট সরকারের সাবেক যে সাধারণ সম্পাদক ছিল আব্দুল জলিলও কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে 2008 সালের নির্বাচনটি কতটা পরিকল্পিত, এবং সেটা দেশে বিদেশের একটা চক্রান্তের অংশ হিসেবেই কিন্তু সেই নির্বাচনটি হয়েছিল। তারপর থেকে 2008 সালে আমিও কিন্তু নির্বাচন করেছিলাম, সরাসরি নির্বাচন করেছিলাম। আমিও ব্যক্তিগতভাবে জানি যে ওটাও কতটা ফার্স্ট একটা নির্বাচন ছিল। ওখানেও যে জনগণের মানে ভোট দেওয়ার, প্রত্যক্ষ ভোট দেওয়ার যে একেবারে স্বাধীন নিরপেক্ষভাবে যে ভোট দিবে সেই ব্যবস্থা কিন্তু ছিল না। তো 2008 সালের নির্বাচনটিও আমরা মনে করি একটা পাতানো নির্বাচন ছিল। আর এরপরে 2014, 2018 এবং 2024 যে নির্বাচন হয়েছিল, একটি তো বিনা ভোটের নির্বাচন ছিল, আরেকটি দিনের ভোট রাতে ছিল, আর একটা আমি দামি, হ্যাঁ নিশিরাতের ভোট যেটা, আর আমি দামি যেটা নির্বাচন হলো। তো এই নির্বাচনের পর এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ কিন্তু এই যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়ে গেল, এবং জুলাই আগস্টে প্রায় 2000-এর উপরে যে আমাদের ছাত্র জনতা যে জীবন দিয়ে দিল, তার আগে এই 17 বছর বিএনপি এবং জামাত কিংবা অন্যান্য দলের যে সমস্ত নেতাকর্মী সমর্থকরা গুম হয়েছে, খুন হয়েছে, জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, সব কিছুর মূলেই কিন্তু ছিল একটা যে গণতন্ত্র ফিরে আসা। সব কিছুর মিলেই ছিল একটা, ছিল যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা ফিরে পাওয়া। তো সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার আর বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি তার জীবনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তিনি নির্বাচন করেছেন, এবং কোনো নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন নাই। এমন একজন নেত্রীকেও কিন্তু 75-76 বছর বয়সে বিনা কারণে তাকে কিন্তু কারাগারে যেতে হয়েছিল। এবং তার মূল লক্ষ্য ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু নানা অফার দেওয়া হয়েছিল। 111-এর সময় তাকে বলা হয়েছিল
দেশে বিদেশে, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে, কারণ আমরা ছাত্র রাজনীতি করেছি, তখন আমি এমপি ছিলাম, সংরক্ষিত আসনের এমপি ছিলাম। তো সেই সময়টা 111-এর সময়টা খুব কাছাকাছি, যে আমরা যে কয়েকজন, কারণ ওই সময় তো ম্যাডামকে বন্দি অবস্থায় যে কয়েকজন নারী নেত্রীরা আমরা যেতে পেরেছিলাম তাদের মধ্যে অন্যতম আমি। তা আমরা কিন্তু তখন জানি যে ম্যাডামকে সৌদি আরবের পক্ষ থেকে এরকমও কিন্তু অফার দেওয়া হয়েছিল যে আপনি আসেন। একটা জিনিস আমাকে বলেন, আপনাদের রোড ম্যাপ নিয়ে যে কথা বলছেন, আপনারা যে স্পেসিফিক একটা ডেট চাচ্ছেন, এই জায়গাটা থেকে আসলে আমরা কবে নাগাদ ইলেকশনটা হলে আপনারা মনে করছেন যে এটা যথোপযুক্ত একটা ইলেকশন এবং একটা সময় হবে? দেখুন, আমরা একটা গণতান্ত্রিক দল, এবং এই বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, জনগণের ম্যান্ডেটকেই বিশ্বাস করে এবং জনগণের ভোটের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার আসবে সেটাই বিএনপি প্রত্যাশা করে। তার জন্যই তো আমাদের এত আন্দোলন, এত সংগ্রাম। সেই কারণে আমরা মনে করি, আমাদের প্রত্যাশা ছিল তো যে একটা স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচনী ডেট দিবে, হ্যাঁ, কিন্তু সেটা তো আর হচ্ছে না। কিন্তু এখন যে দেখেন, এই প্রধান উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং তার প্রেস সেক্রেটারি কিন্তু আবার ভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন। তো এখানেই তো তাদের মধ্যেই তো কোনো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু দানা বাড়ছে। আর ওই যে বলে না, মানে চুন খেয়ে মুখ পড়লে বারবার করে চুন দেখলেই ভয় পাওয়া যায়। 111-এ তো আমরা জানি যে 111-এর যে সরকারটি এসেছিল তারাও কিন্তু গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা বলে তারপরে বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে নির্বাসিত করেছে। তারপরে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যে খুনি শেখ হাসিনা যে এই নির্বাচনগুলো করেছে, সেই কারণে বিএনপি কিন্তু তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তারা কিন্তু বুঝতে পারছে যে সব কিছুই কিন্তু মানে স্পষ্ট যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় আমরা বলতে চাই যে যা কিছুই হচ্ছে সেটা যেন দিনের আলোর মতো স্পষ্ট হয়। বাংলাদেশের মানুষ আর কত এই মানে অন্ধকারে থাকবে কিংবা ঘোলাটে অবস্থায় থাকবে। আপনার কাছে আসতে চাই ফজল ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে তারা বারংবার যে প্রতারণার শিকার হয়েছে, বিশেষ করে বিএনপি থেকে সকল রাজনৈতিক দল তো ভোটেই, বিশেষ করে বাংলার জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা ঘটাতে তারা বঞ্চিত হয়েছে। এখন যে রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে, ইভেন দেখেন জাতীয় নাগরিক কমিটি থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যথাযথ বিচার না হওয়া পর্যন্ত কেউ যদি ভোটের যে আয়োজন করা হয় বা কোনো রকম পায়তারা চালানো হয় তাদেরকে দেশদ্রোহী বা দেশের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের বক্তব্য বিবৃতি কি আমাদের রাজনৈতিক দলের মধ্যে মতবিভেদ তৈরি করছে না? আপনার বিশ্লেষণ কি? দেখেন, প্রথমত কথা হচ্ছে যেটা আমাদের সাবেক এমপি হেলেন জেরিন খান বললেন, যে বাংলাদেশের দীর্ঘ 16 বছর 17 বছর পর্যন্ত এদেশের বিরোধী দলগুলো তৎকালীন সময়ের তারা কিন্তু মাঠে যুদ্ধ করেছে, লড়াই করেছে গণতন্ত্রের জন্য। আমাদের একদিকে গণতন্ত্রের প্রতি আমাদের যে চাহিদা, যে আমরা এটা প্রতিষ্ঠিত হোক, সেটা যেমন চাই, পাশাপাশি আমাদের এই বাংলাদেশে 5ই আগস্টের যে জুলাই বিপ্লবটা শেষ হয়ে আগস্ট মাসের 5 তারিখে এটা এন্ডিং হলো, সেই দিনের চাহিদাটা আমাদের আরেকটু বেড়ে গিয়েছে। আমাদের জনগণের চাহিদা বেড়েছে এভাবে যে নির্বাচনও যেমন হবে, রাষ্ট্রের কিছু সংস্কারও হবে। বিএনপি এবং জামাত সহ বিরোধী মতের মানুষরা কিন্তু এই সরকারকে সেই কাজে সহযোগিতা করছে। আমার দৃষ্টিভঙ্গিতে যদি সহযোগিতা না করতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার 1 ঘন্টা 5 ঘন্টাও টিকে থাকার মতো সুযোগ নেই। কারণ এই দেশে রাজনৈতিক দলগুলোর উপরেই পট পরিবর্তন কিংবা যে কারো ক্ষমতায় থাকা কিংবা না থাকা নির্ভর করে। বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে যত প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটা তো বিএনপি কিংবা জামাত কিংবা অন্য দলের কেউ না, এটা সম্পূর্ণই করছে আওয়ামী লীগ এবং তাদের দোসররাই করছে। অতএব বিএনপিকে সরকারের প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই, কিংবা সরকারেরও এ ধরনের সুযোগ নেই যে বিএনপি যা চায় সেটার উল্টো কিছু করলেই যে জনপ্রিয়তা বাড়বে, সেটা নয়। এখানে একটা বিষয় হচ্ছে সমন্বয়ের জায়গাটা, যে জাতির কাছে আমাদের আসলে প্রত্যাশা, জাতি কি চায় এবং সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা এখন পর্যন্ত বিএনপি এবং অন্যান্য দল তারা কিন্তু বারবার সমর্থন জানিয়ে যাচ্ছে যে আপনারা একটা দেখবেন, আপনি যদি আমাদের স্টেটমেন্টও দেখেন, যখন এই রোডম্যাপের কিঞ্চিত ঘোষণা করলেন 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিএনপি কিন্তু বলেছেন যে অ্যাটলিস্ট আমরা কিছু একটা পেলাম, আমি একটা রোডম্যাপের কাছাকাছি যাচ্ছি, এটাকে কিন্তু উড়িয়ে দেয়নি। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে তারা এটা বলবেই যে আমাদেরকে একটা তারিখ দেন, ডেট দেন। এর মানে এই না যে উই আর এনিমি অফ দেম।
আমরা তাদের ফ্রেন্ড, কিন্তু রাজনৈতিক আদর্শের জায়গা থেকে তাকে এই বক্তব্য দিয়েই যেতে হবে। আপনি যেটা উল্লেখ করলেন যে আমাদের ছাত্র বন্ধুদের কেউ কারো কারো বক্তব্য, কারো কারো জায়গা, তারা কিন্তু তাদের জায়গা থেকে স্বাধীন বক্তব্য উপস্থাপন করতে পারে। আমরা কিন্তু স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আমাদের এই যে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই যে ওপেন এক্সারসাইজ করার যে মেন্টালিটি, সেটা স্বাধীনতার পর তো কেড়ে নিয়েছিল শেখ পরিবার, কিন্তু সেটাকে কিন্তু উন্মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। অতএব আমি মনে করি আমার জায়গা থেকে ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে যে আমাদের কোনো রাজনৈতিক দলের উত্থান কিংবা পতনে আমাদের কোনো কষ্ট কিংবা আমাদের খুব আগ্রহের কিছু নাই। আমরা নতুন নতুন রাজনৈতিক দল আসবে, দেশের কল্যাণে কথা বললে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। তবে শব্দচয়ন, ব্যবহার, এই জায়গাটা যেটা উল্লেখ করলেন সেটাতে আমাদেরকে বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে সবার বলা উচিত। যেমন জুলাই বিপ্লবকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমাদেরকে স্বীকার করতেই হবে যে 16 বছরে আমরা যতগুলো জিনিস করতে পারিনি, আমাদের ছাত্র বন্ধুরা সেটা পেরেছে, কিন্তু আমাদের সহযোগিতা নিয়ে করেছে। কিন্তু তারা তো ফ্রন্ট লাইনে ছিল, যেটা আপা উল্লেখ করলেন, 2000 মানুষ হত্যা হয়েছে, তারপরে প্রায় 50,000-এর মতো আমাদের এখনো মানুষ হাত নাই, পা নাই, চক্ষু নাই। তো এই কঠিন জায়গাটাতে কিন্তু তারা আমাদেরকে হেল্প করেছে, আমরা কিন্তু তাদের প্রতি যথেষ্ট উদারতা দেখাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম মদিনা হোমস অগ্রগতির পথে অনুষ্ঠানে। আমরা যাচ্ছি হেলেন আপার কাছে। হেলেন আপা, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, দেখেন বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে বিলোপের যে একটা বিধান করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, শাসন আমলে, এবং 13 বছর পর সেটা আবার হাইকোর্ট রায়ের মধ্য দিয়ে আবার এটা ফিরে পেয়েছি, মানে এই বিধান বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক নির্দলীয় ব্যবস্থা জনগণ ফিরে পেয়েছে এবং গণভোটের যে ব্যবস্থা সেটা জনগণ ফিরে পেয়েছে। তো এখান থেকে কি আপনি মনে করেন যে এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখান থেকে কোনো রকম ম্যানিপুলেট আর কোনো দল করতে পারবে না, বা এখান থেকে কোনো রকম সরকার গঠনের পর সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আবারও এটাকে ম্যানিপুলেট করে কোনো রকম তাদের মতো করে আবারও সংশোধন করতে পারবে না? তো এখান থেকে আসলে এর বার্তাটা কি, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধায়ক সরকার এটাও একটা বহুল আলোচিত বিষয়। এই তত্ত্বাবধায়ক সরকার পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এর ভিতর দিয়ে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 91, 96 এবং 2001, এই নির্বাচনগুলো এখন পর্যন্ত বলা হয় যে বাংলাদেশের জন্মের পরে যতগুলো নির্বাচন হয়েছে এই 3টে নির্বাচন হলো বেস্ট নির্বাচন, এবং এই নির্বাচনগুলো দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত হয়েছে। সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে থাকুক, এটাই কিন্তু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করেছে। এবং এবার দেখেছেন যে যখন তত্ত্বাবধায়ক সরকারটি ফিরিয়ে আনার ব্যাপারে যখন রিট করা হলো, তখন কিন্তু যে মতামত নেওয়া হয়েছিল সবগুলা, ইভেন এই যে নির্বাচন সংস্কার যে কমিশন করা হয়েছিল, তো সেখানে মানে সব দলের মতামত নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সব দলই কিন্তু বলেছিল যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে আসুক। তো এটাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসেছে। তো এখানে যেই আইনটি এখানে মানে বাতিল করা হয়েছিল, সেই আইনের কিছু অংশ মানে ফিরে এসেছে, কিন্তু অনেকগুলাই আগের মানে অনেকগুলো এখন পর্যন্ত পূর্বের অবস্থায় রয়ে গিয়েছে। এবং এখানে বলা হয়েছে যে যেই আইনটি তত্ত্বাবধায়ক সরকারের সেই আগের যে সদ্য বিদায়ী যে চিফ জাস্টিস, তিনি হবেন হলো তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তো এটা নিয়ে কিন্তু এখন ইতিমধ্যে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটু সমালোচনা হচ্ছে। তা আমার মনে হয় যে বাংলাদেশে যে অবস্থাটা বিরাজ করছে, যেটা সহ আলোচক করলেন, এখানে উপস্থাপনা করলেন, যে আসলে বাংলাদেশ তো আমরা মূলত এই যে জুলাই বিপ্লব বলেন কিংবা আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, এটার একটাই হলো যে আমরা স্বাধীনতা ভোগ করব, আমরা আমাদের মতামত ব্যক্ত করব, সকলের মতামত দেওয়ার যেন স্বাধীনতা থাকে। তো সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে সকলের মতামত এখানে ব্যক্ত করবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে।
তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি কিছু সংশোধন লাগে হয়তো বা হতে পারে, আবার নাও হতে পারে। ইতিমধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে স্বাগত জানিয়েছে। ধন্যবাদ। তো আমি মনে করি যে এই ব্যবস্থাটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ব্যবস্থাটাকে, এই যে নতুন যে আইনটি করা হলো, সেটাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ফজল ভাই, আপনার কাছে আসতে চাই। ফজল ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার উনিও বলেছেন যে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা ফিরে পাই তাহলে আবার কখনো মানে চিরস্থায়ী ক্ষমতা থাকার বন্দোবস্ত আর কেউ এভাবে করতে পারবে না, এবং স্বৈরাচারী যে মনোভাব এটা কখনো আর উদয় করতে পারবে না। এবং বিশেষ করে যে এখান থেকে আপনারা কি মনে করেন যে সকল দলের অংশগ্রহণে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে সামনে, এটা সকল দলের অংশগ্রহণে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং অবশ্যই একটা ইনক্লুসিভ সবার অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? না, আমি অবশ্যই মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যে কোনো সরকারের তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ইফেক্টিভ গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের যে কাজ সেটা হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা, এবং এই ফোকাসটাকে যখন সামনে নিয়ে তারা আগায় তখন স্বভাবতই তাদের মূল এজেন্ডা থাকে সেটা। তো এটাকে মূলত আওয়ামী লীগ একটা ষড়যন্ত্র করেই তারা বাতিল করেছে, এবং বাতিল করার পেছনে মূল উদ্দেশ্যটাই ছিল ভোট চুরি কিভাবে করবে, যাতে করে এই পথ থেকে ছেড়ে যেতে না হয়। মানে শেখ হাসিনা তার প্রভাবটাকে বিস্তার করে নিজ দায়িত্বে ইলেকশন করে নিশ্চিত হতে চান, এবং সেটা তিনি করেছেন। 8-এর নির্বাচনের পরেও যদি আপনি বাদ দেন, 14-এর ইলেকশন, 18-র ইলেকশন, 24-এর ইলেকশন, কোনো মানদণ্ডে এই বাংলাদেশে সেটা খাটে না। আপনার এক সময় করেছে 154টা আসনের বিনা ভোটের আনকন্টেস্ট ইলেকশন হয়েছে 153টা, পরবর্তীতে আবার হয়েছে আপনার রাতের ভোট, 24-এ হয়েছে আন্ডারস্ট্যান্ডিং এর ভোট। এবং আপনি দেখেছেন যে কতটা নির্লজ্জভাবে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন যারা রয়েছেন সেই পার্টিগুলোর সাথেও এগ্রিমেন্ট কিভাবে করেছে। জাতীয় পার্টিকে 26টা আসন দিয়েছে, সেখান থেকে সম্ভবত 11টা আসনে তারা জয়যুক্ত হয়েছে, যেখানে নৌকার কোনো প্রার্থীই থাকতে পারবে না। বাকিগুলো ইগল মার্কা দিয়ে হয়েছে, সেগুলো আওয়ামী লীগের দামি প্রার্থী হিসেবে হয়েছে। তো এক বাক্যে তারা যেটা করেছে সেটা হচ্ছে একটা সেটিং ইলেকশন। এই জায়গা থেকে পরিত্রাণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই। তবে এটা যদি আজকের প্রেক্ষাপটে আপনি বিবেচনা করেন, যেহেতু আমাদের জুলাই বিপ্লব হয়ে গিয়েছে, আজকে যদি এই জায়গাটায় আওয়ামী লীগ আসতো তাহলে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেন না। কারণ তাদের উদ্দেশ্য ছিল বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তীতে তো আমরা ন্যাচারালি ক্ষমতায় আসব, ক্ষমতায় আসার পরে আমরা আবার তত্ত্বাবধায়ক দিতে যাব কেন, এত ভদ্রতা দেখানোর দরকার কি, এত ইলেকশনে সবাইকে দরকার কি। তারা কিন্তু এই সময়টায় এই জায়গাটায় এসে তত্ত্বাবধায়কের দাবি আর তুলতো না। কিন্তু দেখেন বিএনপি সহ জামাত সহ অন্য রাজনৈতিক দল তারা যে আদতেই একটি গণতান্ত্রিকমুখী দল, সেটার প্রমাণ হচ্ছে তারা এই তত্ত্বাবধায়ক সরকারকে ওয়েলকাম জানাচ্ছে। যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করেন, তাহলে আমি এখনো বিশ্বাস করি যেই 3টি ইলেকশনে বাংলাদেশের গণমানুষকে উপেক্ষিত করা হয়েছে, ইভেন 2024-এর ইলেকশনে তারা 15% ভোটারও কালেক্ট করতে পারে নাই, 2%, 5%, হোয়াট এভার, সেটাকে তারা টেনে হিসেবে কোনো জায়গায় 27%, 25% দেখানোর চেষ্টা করেছে। এই যদি হয়নি, এটা তারা সর্বোচ্চ করেছে। কিন্তু আমার কাছে এও তথ্য আছে যে 100 আসনের এমপি প্রার্থী হয়েছে যারা লেস দেন 10% ভোটে হয়েছে। অন এভারেজে সে যেটা দেখিয়েছে, এই যদি হয় তাদের ইলেকশন, তাহলে সেই নির্বাচন তো কোনো নির্বাচন নয়। সেই কারণে আমি মনে করি আগামী 3টা ইলেকশনে অন্তত পক্ষে এই সরকারের উচিত ছিল সাহসী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের দোসর এবং লেসপেন্সার যারা আছে তাদেরকে আগামী 3টা নির্বাচনে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া, এবং এটাকে ওপেনলি জাতির কাছে আপনি ডায়লগ পেতে দিতে পারতেন যে আওয়ামী লীগ 3টা টার্ম জনগণকে বিচ্যুত করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আগামী 3 টার্ম তাকে এখান থেকে দূরে রাখাটাই হচ্ছে। আপনি কি এবার মনে করেন যে সামনের ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একটা সমতা, ন্যায্যতা এবং সবার অংশগ্রহণ? আমি যদি একটু ছোট্ট উদাহরণ দিয়ে দেই তাহলে আপনি বুঝতে সহজ হবে। আপনি মনে করেন কি পাকিস্তানের আমলে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, পাকিস্তান আমলে যদি সেটা হয়ে থাকে, সেই সময়ের পরে আমরা স্বাধীনতার পরে আমরা তো আর পাকিস্তানের পার্টিগুলোকে টেনে এনে নির্বাচন করি নাই, আমাদের জাতের দল থেকে নির্বাচন করেছি। ঠিক তেমনি ভাবে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ থাকবে কিনা, জাতীয় পার্টি থাকবে কিনা, আরেক পার্টি থাকবে কিনা, এটা নিয়ে তো দেশবাসীর গবেষণার দরকার। এবার কি আওয়ামী লীগ, সবার মনে একটি প্রশ্ন, জাতি জানতে চায় আওয়ামী লীগ কি ইলেকশনে পার্টিসিপেট করবে না? জাতির প্রত্যাশা একরকম, আর জনগণের প্রত্যাশা আর এক রকম, আর এই সরকারের প্রত্যাশা আর এক রকম। দলীয় ব্যক্তিরা অনেক কথা বলবে, আমার দলের পক্ষ থেকে অনেক স্টেটমেন্ট দেওয়া হবে। কিন্তু ধন্যবাদ আপনাকে। আমি একটু হেলেনা আপার কাছে আসতে চাই। হেলেনা আপা, আওয়ামী লীগ যদি এই ইলেকশনে পার্টিসিপেট করে তাহলে এর সমীকরণের সূত্রগুলো কেমন হবে, বা
লেভেল প্লেইং ফিল্ড হবে কি না, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ে থাকে তাহলে কি আবারও সংঘাত, সহিংসতা বা অরাজকতা বা মারামারি বা রক্তক্ষয়ী সংঘর্ষের বা সিচুয়েশনের পরিস্থিতি এরকম তৈরি হবে কিনা, আবারও জাতি এই ধরনের পরিস্থিতি সামনে দেখবে কিনা, আপনি কি মনে করেন? আওয়ামী লীগ মানে অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, যত মানে নষ্ট ভষ্ট যত রাজনীতি আছে সবই আওয়ামী লীগ করে। তা কিন্তু বক্তব্য হলো যে ধরেন বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, বিএনপি আসলে কোনো দল নিষিদ্ধ করার পক্ষেও না এবং কোনো দল নির্বাচন না করুক সেটার পক্ষেও না। বিএনপি সবসময় চায়, কিন্তু অবশ্যই আমরা চাই যে যারা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা, আমরা জানি আওয়ামী লীগের একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অসংখ্য গুম খুনের সাথে জড়িত, দুর্নীতির সাথে তো জড়িত আছেই। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, বাড়ি ঘর দখল করেছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে, যখন ইচ্ছে তখন মেয়েদের মানে ভালো লাগছে তো তুলে নিয়ে আসছে, যখন ইচ্ছে তখন মায়ের সামনে গিয়ে মেয়েকে ধর্ষণ করেছে। এই ধরনের তো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো এখন ধরেন এই সমস্ত লোক তো আর নির্বাচন করতে পারবে না। সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় যে আওয়ামী লীগের যারা অপরাধের সাথে জড়িত তারা কেউ নির্বাচন করতে পারবে না, এই জায়গাটা আমার মনে হয় আমার দল একেবারে স্ট্রং পজিশনে আছে যে যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এবং যারা অপরাধী না সেই ধরনের যদি খুঁজে পাওয়া যায় তারা না নির্বাচন করতে আসতে পারে। সেখানে বিএনপি তো একটা জায়গায় বিশ্বাসী, কারণ বিএনপি কোনো দল নিষিদ্ধ করুক কিংবা কেউ নির্বাচনে নিষিদ্ধ হোক এটা বিএনপি বিশ্বাস করে না, যেহেতু বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তা আমি মনে করি যে যদি আইন তার নিজস্ব গতিতে চলে আওয়ামী লীগ এমনিতেই নির্বাচনে আসতে পারবে না। আপা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ফজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল এস এর সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল এস এর সকল দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।